সম্ভবত একেই বলে কাটা দিয়ে কাটা তোলা। ডক্টর মোহাম্মদ ইউনূস যে কৌশলটা অবলম্বন করেছেন, কাটা দিয়ে কাটা তোলা, বিষয়টা ভালো লাগছে। ফ্রান্স এটাকে শেয়ারের মাধ্যমে সহমত জানিয়েছে। তবে ডক্টর ইউনূস করছেন আরেকটা জিনিস। দারুণ খেলা দেখালেন ডক্টর ইউনূস। ক্ষমতায় থাকবেন আরো 4 বছর। এর পেছনে দুটো কারণ রয়েছে। দুটো বিষয় অসাধারণভাবে বাংলাদেশের মানুষকে মন জয় করেছে। প্রথমত, ডক্টর ইউনূস কি এবং কত বড় মাপের জিনিস তিনি নিজেই জানিয়ে দিলেন। চালাকি বন্ধ করো, নাইলে কিন্তু তোমাদের খবর আছে। এবং ডক্টর ইউনূস সেটা দেখিয়ে দিয়েছেন। ভয়ঙ্কর দিন অপেক্ষা করছে ভারতের জন্য। ভারতের জন্য ভয়ঙ্কর কে হতে পারে? ভারতকে কিভাবে ভাঙতে হবে, তাদেরকে কিভাবে অপদস্থ করতে হবে, যেমনটা অপদস্থ করেছে আমার সোনার বাংলাদেশকে। আমরা ছোট মাঠে খেলার প্লেয়ার না, আমরা দুনিয়ার মাঠে খেলার প্লেয়ার। পৃথিবীটাই আমাদের মাঠ, ছোট্ট জায়গায় খেলার প্লেয়ার না আমরা। সরাসরি বলছেন। আমরা বলতে কি বুঝাইছে? বাংলাদেশকে বুঝাইছে এবং ওনার নিজেকে বুঝাইছে। হ্যাঁ, ওনার নিজেকে বুঝাইছে, বাংলাদেশকে বুঝাইছে, আমাদেরকে বুঝাইছে। এখন ভারত তার এই ক্ষতিটাকে আর কন্টেইন করতে পারছে না, তাদের এই লস তারা আর মেনে নিতে পারছে না। তাদের এই নপুংসতা, চা বিক্রেতার চাকর বাকররা বাংলাদেশে আর কোথাও দাঁড়াতে পারছে না। আর মির্জা ফখরুল এবং তার আশেপাশে কতগুলো কুত্তার বাচ্চা হায় না হারামজাদা বসে আছে। এই রমজান মাসে এই সত্য কথাগুলো প্রকাশ করছি এজন্য, জাতির জেনে রাখা দরকার যে বিপ্লব এবং এই গণঅভ্যুত্থানের সূত্রপাত কোন জায়গা থেকে, কোন ব্যক্তির মুখ থেকে কিভাবে এসেছে, এবং সেটা আজকের আপনাদেরকে। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভিডিওর শুরুতেই কিছু ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পাবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসেন। বাংলাদেশের সার্বভৌমত্ব ইস্যুতে আমি মনে করি এক ধরনের হুমকি তৈরির চেষ্টা করছেন। বাংলাদেশকে ইসলামী খেলাফত এই টাইপের একটা কি বলছে ট্যাগের মধ্যে লাগিয়ে বাংলাদেশে বসবাসকারী সংখ্যালঘুদের উপর নির্যাতনের যেই মিথ্যা অভিযোগ তুলেছেন, প্রথমত আমি আমার জায়গা থেকে এটা নিন্দা প্রকাশ করছি। এর পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইউনূস যে কৌশলটা অবলম্বন করেছেন, কাটা দিয়ে কাটা তোলা, বিষয়টা ভালো লাগছে। দেখেন, আমি আবার বলি, রাজনৈতিকভাবে আমার আপনার বিভিন্ন অবস্থান থাকতে পারে, কিন্তু যখন বাংলাদেশের ইমেজ ইস্যু, এটাকে আপনি যদি মনে করেন যে না এখন আমরা ক্ষমতা নাই, সো এটাকে আমরা প্রচার প্রপাগান্ডা চালাই, আমাদের রাজনৈতিক দল ক্ষমতায় আসবে, অতীতে বিএনপি জামাত করছে, এখন আওয়ামী লীগের তারা করছেন, এটা বাংলাদেশের জন্য কল্যাণকর না। দেশের ইমেজ যেখানে আসবে সেখানে রাজনীতি পরে, আগে হচ্ছে দেশ। আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের যিনি গোয়েন্দা প্রধান আছেন, আপনার তুলসী গ্যাভার্ড, তিনি বাংলাদেশ ইস্যুতে যে অভিযোগ তুলেছেন, মুহূর্তের মধ্যে তা আন্তর্জাতিক বিশ্বে ছড়িয়ে গেছে। আর এটা নিয়ে সরকার, জাতীয় আমাদের যে কি বলে যে সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বিবৃতি দেওয়া হয়েছে, এটাকে আবার ফ্রান্সের এম্বাসি তারা কিন্তু শেয়ার করছে। ফ্রান্স এটাকে শেয়ারের মাধ্যমে সহমত জানিয়েছে। তবে ডক্টর ইউনূস করছেন আরেকটা জিনিস। এই মুহূর্তে বাংলাদেশে আমেরিকার একজন মন্ত্রী, আপনার ওনার নাম হচ্ছে গ্যারি পিটার্স, তিনি সফররত আছেন। তো যেহেতু এই সময়ে মার্কিন এই গোয়েন্দা প্রধান বাংলাদেশ নিয়ে এই কথা বলছেন, তো তিনি গ্যারি পিটার্সকে তার যে প্রধান অতিথি মানে প্রধান বাসভবন যমুনা, সেখানে তাকে তিনি আমন্ত্রণ জানান। তো আসার পরে তিনি বলছেন যে সাক্ষাৎকালে গ্যারি পিটার্সকে তার নির্বাচনী এলাকা মিশিগানে, ওখানে আলাদা কথা, তো সংখ্যালঘু নির্যাতনের যে অভিযোগটা উঠেছে, ডক্টর ইউনূস সেখানে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের যে ভুল তথ্যগুলো তুলসী গ্যাবার্ড এনেছেন, এটাকে প্রটেস্ট করে তিনি বলেছেন যে রাজনৈতিক দলগুলো আপনার যেই সংখ্যালঘু নির্যাতনের ইস্যুগুলো আমরা বাংলাদেশে দেখি, সেটা হচ্ছে ধর্মীয় না, রাজনৈতিক। আমি বারবারই বলি, দেখেন আওয়ামী লীগের আমলে এদেশের অনেক আলেম ওলামা, কেউ কেউ নিজের দোষে, আবার কেউ কেউ সরকার নিজেদের স্বার্থে আলেম ওলামাদের উপর কিন্তু অনেক নির্যাতন হচ্ছে, এটা বাস্তব, এটা অস্বীকার করার সুযোগ নেই। তো এখানে কি হিন্দুরা কয়জন হিন্দু পণ্ডিত বা কয়জন পূজারী, কয়জন খ্রিস্টান পাদ্রী তারা গ্রেপ্তার হয়েছে আওয়ামী লীগের আমলে? হয়েছে? হয় নাই। মুসলিমদের মধ্যে কিন্তু এই জিনিসটা হয়েছে। রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর যখন আমরা দেখছি যে বাংলাদেশের 95% আওয়ামী লীগের মুসলিম নেতাকর্মী তাদের বাড়িঘর হামলার শিকার হয়েছে, সম্পত্তি দখল হয়েছে, মব জাস্টিস হয়েছে, পালাইয়া আছে, মাইরা ফেলছে, এই প্রেক্ষাপটে 2-4 জন হিন্দু যারা আওয়ামী লীগের রাজনীতি করতো তারা বাড়ে পড়ছে। আবার ধরেন আওয়ামী লীগের আমলে যারা হিন্দু ছিল, রাজনীতি করছে, আপনার এই যে গয়েশ্বর দাদা, তারপর নিপুণ চন্দ্র রায়, এরকম অনেকে বাটে পড়ছে না? পড়ছে, তারাও তো হিন্দু। কেন? তারা পলিটিক্যালি বাটে পড়ছে। এরকম অনেক জায়গায় মারামারি হয়েছে, পিটাপিটি হয়েছে, সেগুলো আলাদা। এই দেশে ক্ষমতা পরিবর্তনের পর যতগুলো হামলা হয় সেগুলো হচ্ছে রাজনৈতিক, ধর্মীয় কোনো ঘটনা হাজারে 2-1টা হইতে পারে, তাও উদ্দেশ্য প্রণোদিত দেশকে অস্থিতিশীল করার জন্য। কিন্তু এই দেশের মুসলিমরা আমরা তুলনামূলক ভারতের তুলনায় যথেষ্ট ধৈর্যশীল। কিন্তু তুলসী গ্যাবার্ড তিনি ভারতে বসে বাংলাদেশ নিয়ে যখন কথা বললেন, যে ভারতে চলমান মুসলিমদের প্রতি যে সহিংসতা, তাদের যে অধিকার ক্ষুণ্ণের বিষয়, এই বিষয় নিয়ে কিন্তু এই তুলসীর মুখ দিয়া কোন রকম কথা আসে না। কেন এটা তিনি কেন করলেন না? কারণ তারা সত্যের ভক্ত, নরমের জম। ইউনূসকে অনেকে অপছন্দ করতে পারে, বিষয়টা আলাদা,
কিন্তু তুলসী গ্যাবার্ড প্রশ্ন তুলেছে বাংলাদেশ নিয়ে। এই জায়গাতে কোনো আপোষ নাই। এটা খুব সুন্দর হয়েছে যে মার্কিন মন্ত্রীকে তিনি বিষয়টা বুঝাইছেন যে দেখেন আপনি আসছেন, ইভেন আমেরিকার সাংবাদিকদেরকেও ডক্টর ইউনূস দাওয়াত দিচ্ছেন, আমেরিকার মন্ত্রীদেরকেও দাওয়াত দিচ্ছেন, আপনারা আসেন, আইসা নিজেরা দেখেন, ইনভেস্টিগেশন করেন। ওই একজনের মুখ থেকে শুই না বাংলাদেশ ইস্যুতে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠাস করে না। কারণ ট্রাম্প প্রশাসন অলরেডি বেশ কিছু মুসলিম রাষ্ট্রের উপরে কিন্তু আপনার ভিসা নিষেধাজ্ঞা আরো বিভিন্ন ক্রাইটেরিয়াতে তাদের বিরুদ্ধে কিন্তু অবস্থান নিচ্ছে। সেই তালিকায় বাংলাদেশকে ঢুকানোর জন্য কিন্তু সর্বোচ্চ চেষ্টা চলছে। আমরা এটা চাই যে আমেরিকানরা বাংলাদেশ থেকে ভুল তথ্য পাচ্ছে, এটা সঠিকটা জানো। ডক্টর ইউনূস কি এবং কত বড় মাপের জিনিস তিনি নিজেই জানিয়ে দিলেন। এই জানিয়ে দেওয়া বিএনপি সহ বিএনপির মিত্র যারা ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে, আওয়ামী লীগ সহ, তাদেরকে একটা ইঙ্গিত দিচ্ছেন ডক্টর ইউনূস এবং ভারতকেও একটা হুঁশিয়ারি দিচ্ছেন, চালাকি বন্ধ করো, নাইলে কিন্তু তোমাদের খবর আছে। এবং ডক্টর ইউনূস সেটা দেখিয়ে দিচ্ছেন। দর্শক, আমরা দুনিয়ার মাঠে খেলার খেলোয়াড়, ছোট মাঠের না, প্রধান উপদেষ্টা। এর মানে আমরা এটা জানেন যে আমাকে বোঝাতে আমরা বলা হয় দুনিয়ার মাঠের খেলোয়াড়, মানে বিশ্ব খেলোয়াড়। আর বিশ্ব খেলোয়াড় হলে বাংলাদেশ তো কিছুই না। অতএব বিএনপি চালাকি করছো আমার সাথে, আমার পতনের দাবিতে আন্দোলন করছো, এত সোজা। আবার ভারতের সাথে বিএনপি আওয়ামী লীগ হাত মিলিয়েছো, ভারত আমার কিছু করতে পারবে না। প্রফেসর ইউনূসের কথার লক্ষ্য উদ্দেশ্য এটা, এই বার্তাটা দেয়। আশা করি প্রফেসর ইউনূস এই কথাটা বলেছেন, আমরা দুনিয়ার মাঠে খেলোয়াড়, ছোট মাঠের না। প্রধান উপদেষ্টা নিজে কি জিনিস, কত বড় মাপের জিনিস, এটা বুঝিয়ে দেওয়ার উদ্দেশ্য তারা বুঝতে পেরেছেন যে ডক্টর ইউনূসের সাথে লাগতে আসবে। দেখেন, ভারত এক সময় বিএনপি, এই ভারতে এটা থেকে শিক্ষা নেই। বিএনপি তো কিছুই না, বিএনপি তো ধনছে ঈদের পর আন্দোলন পারে, চাঁদাবাজি লুটপাট করতে পারে, আর কিছু পারে? গত 15 বছর একটা বালু ট্রাক চালাতে পারেনি, আসে বড় বড় কথা বলতে। দর্শক, এই বিএনপি ধ্বংস হবে, আপনি নিশ্চিত থাকেন। বিএনপির কথা, বিএনপির যে বস, বিএনপি যাকে এখন পীর মেনেছে বা প্রভু মানছে ভারত, সে ভারতকে একটা কি শিক্ষা দিয়েছে একটু আপনাকে এক্সাম্পল দিই। ভারত একসময় ভেবেছিল, এমনকি হাসিনা পালানোর পরও ভারত এই কাজই করেছিল, তারা ভিসা কমিয়ে দিয়েছে। বাংলাদেশের লোকজন চিকিৎসা নিতে ভারত যাবে, তারা ভিসা দেয় না। তারা বলছে এবার বুঝো মজা, ভারতের সাথে চালাই করো, ভারতের প্রিয় হাসিনাকে পাঠিয়ে দিয়েছো। তারা কোঅপারেট করে না, ভিসা দেয় না। সরকারি কিছু কাজ ছাড়া বেসিক্যালি ভিসা দেয় না। আগে ঘুরতে আসতা, তাও ভিসা দেয় না। তারপর অনেক পণ্য রপ্তানি বন্ধ করে দিয়েছে, যে আমাদেরকে পেঁয়াজ দিবে না, আলু দিবে না, চাউল দিবে না, গরু দিবে না। তা বুঝো এবার না খেয়ে মরো, ডাল দিবে না। মানে ভারতের চিন্তাটা ছিল এরকম যে তারা বিভিন্ন জিনিসপত্র দিবে না, ভিসা দিবে না, বাংলাদেশের মানুষ চিকিৎসার অভাবে মারা যাবে, বাংলাদেশের মানুষ চাল ডাল পেঁয়াজের অভাবে মারা যাবে, না খেয়ে থাকবে। কিন্তু ডক্টর ইউনূস দেখিয়েছিল যে তুমি না দিলে না দাও, তোমার পেঁয়াজ তোমার ঘরে বসে পড়বে, তোমার কৃষকরা কান্নাকাটি শুরু করবে, তুমি নিজেই কিছুদিন পর হাত পাতর, স্যার আমরা ভিসা দিই, প্লিজ স্যার আসেন আমাদের কাছে। ডক্টর ইউনূস অলরেডি বিকল্প তৈরি করে ফেলেছে। দর্শক দেখেন, এই চিকিৎসার কথাটা বলি। ভারতের যে চিকিৎসা খরচ, এমনকি চেন্নাই, দিল্লি, মুম্বাইয়ের কথা বাদ দিলাম, পশ্চিমবঙ্গে আমরা যারা যেতাম তার চাইতে অনেক উন্নত চিকিৎসা, তার চাইতে অনেক কম খরচে প্রফেসর ইউনূসের জামানায় অলরেডি আবিষ্কার হয়েছে। কিছুদিন পর দেখবেন যে আরো কত সহজ হয়। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, চীনের 2টা প্রদেশে বাংলাদেশ থেকে খুব সহজে যাওয়া যায়। এরা ভিসা প্রক্রিয়া সহজ করেছে, ভিসা ফিও কমাচ্ছে, আরো অনেক উদ্যোগ নিচ্ছে প্রক্রিয়াধীন। সেখানে আপনার বিমানেই যেতে হবে। ঢাকা পশ্চিমবঙ্গ বিমান ভাড়া আর বাংলাদেশ চীনের ওই প্রদেশে বিমান ভাড়া প্রায় সেম, সামান্য একটু পার্থক্য। বিএনপিকেও এই বিশ্ব খেলোয়াড় প্রফেসর ইউনূস চালাকি করলে এমন শিক্ষা দিবে, 1-1.5 বছর পর হাতে পায়ে ধরে স্যারকে বলবে, স্যার স্যার প্লিজ আপনার সাথে আর চালাকি করবো না, আমরা ভালো হয়ে যাব, আমাদেরকে একটু সুযোগ দেন। এই যে প্রফেসর ইউনূসের এই বক্তব্য, আমরা দুনিয়ার মাঠের খেলোয়াড়, ছোট মাঠের না, এই বক্তব্যের ফলাফল হিসেবে ওইটি আপনি দেখতে পাবেন। খেলা কত প্রকার কি কি, বিএনপি হাসিনার সাথেই পারে না, তার ডক্টর ইউনূসের সাথে। পার্থক্য হচ্ছে ডক্টর ইউনূস বৈধ খেলোয়াড় আর হাসিনা অবৈধ খেলোয়াড়। হাসিনার সাথে জনগণ ছিল না, ডক্টর ইউনূসের সাথে জনগণ আছে। মির্জা ফখরুল নির্বাচন চায়, আমির খসরু মাহমুদ নির্বাচন চায়, বিএনপি নির্বাচন চায়, সবাই নির্বাচন চায়। এখন এই নির্বাচনের প্রেসক্রিপশনটা কার? দর্শকবৃন্দ, এই নির্বাচনের প্রেসক্রিপশনটা কার? আপনার মনে আছে আমি যখন টকশোগুলো করতাম, আমি বলতাম হাসিনার গভর্নমেন্ট অর্থাৎ আওয়ামী লীগ গভর্নমেন্ট যদি বাংলাদেশে ফল করে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে একটা দেশ, সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে একটা দেশ। আমার ভাই বোনেরা, আমার দর্শকবৃন্দ, আপনাদের এই কথাটা মনে আছে যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে হাসিনা শেখ, হাসিনা শেখ হবে দ্বিতীয় ক্ষতিগ্রস্ত, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ভারত। আপনাদের আমার কথাটা মনে আছে? এখন ভারত তার এই ক্ষতিটাকে আর কন্টেইন করতে পারছে না, তাদের এই লস তারা আর মেনে নিতে পারছে না। তাদের এই নপুংসতা, চা বিক্রেতার চাকর বাকররা বাংলাদেশে আর কোথাও দাঁড়াতে পারছে না। এখন তাদের কষ্ট। বিএনপি কে বলছে, আয় তুই বগলে আয়, তোর কতগুলো গরু ছাগল কুত্তা হারামজাদা আছে না, তোদেরকে দিয়ে সরকার বানাই দেবো বাংলাদেশে। লেনদুক দর্জি, খালেদা জিয়া কইছে কবে লেনদুক দর্জি বানাবো, তুই তাড়াতাড়ি দৌড়ে আয়। দর্শকবৃন্দ, আজকের এই কথাটা কেন বললাম আপনারা কি জানেন? বাংলাদেশের প্রথম শ্রেণীর রাজনৈতিক দলের ভিতরে প্রথম একজন নেত্রী
হাসিনাকে বলেছিল লেন্দুক দর্জির মতো আচরণ করবেন না, লেন্দুক দর্জির মতো কথা বলবেন না। কিন্তু কে বলেছিলেন আপনাদের মনে আছে? আমার মনে আছে, বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া এই কথাটা বলেছিলেন একজন স্টেটসম্যানের মতো। স্টেটমেন্ট, একজন স্টেটসম্যান যেভাবে কথা বলে, বেগম জিয়া এই কথাটা বলেছিলেন যে লেন্দুক দর্জির মতো কথা বলবেন না, লেন্দুক দর্জির মতো আচরণ করবেন না। বেগম জিয়াকে এর খেসারত দিতে হয়েছে। ডিপ্লোম্যাট এটাকে নিয়ে হেডলাইন করেছে, হিন্দুস্তান টাইমস এটা নিয়ে আর্টিকেল করেছে। বেগম জিয়াকে ডেমোনাইজ করেছে, বেগম জিয়াকে অসম্মান করেছে, বেগম জিয়াকে চুরির দায়ে হাজতে ঢুকিয়েছে। আজকে সেই কুত্তার বাচ্চা বিএনপি নিজের নেত্রী কষ্টের কথা তারা ভুলে গেছে, নিজের নেত্রীকে মৃতপ্রায় করে রেখেছে সেটাকে তারা ভুলে গেছে। আজকের বিএনপি ভারতের এই আহ্বানে সাড়া দিয়েছে। কি সাড়া দিয়েছে? আসো তোমাকে লেন্দুক দর্জি বানাবো। আর মির্জা ফখরুল এবং তার আশেপাশে কতগুলো কুত্তার বাচ্চা হায়না হারামজাদা বসে আছে। লেন্দুক দর্জি 1 কে? মির্জা ফখরুল। লেন্দুক দর্জি 2 আব্দুল আউয়াল মিন্টু। লেন্দুক দর্জি 3 আমির খসরু মাহমুদ। লেন্দুক দর্জি 4 মির্জা আব্বাস। লেন্দুক দর্জি 5 ইকবাল হোসেন টুকু। লেন্দুক দর্জি 6 সামাও বায়ের। লেন্দুক দর্জি 7 সালাউদ্দিন। আপনাদের কারো সন্দেহ আছে? ভারত থেকে ট্রেনিং নিয়ে এসেছে, র তাকে তৈরি করে দিয়েছে। বুঝেছেন? এদেরকে দিয়ে বিএনপি এখন লেন্দুক দর্জির সরকার গঠন করবে। হয়তো বেগম জিয়াকে তাদের দরকার নাই, তারেক জিয়াকে তাদের দরকার নাই। কেন দরকার নাই? বেগম জিয়া তো ভারতের আধিপত্যবাদ এবং আগ্রাসন মেনে নেবে না। জনাব তারেক রহমান, তার শরীরে তো জিয়ার রক্ত, ওই রক্ত তো ভারতের আধিপত্যবাদ এবং আগ্রাসন মেনে নেওয়ার কথা না। দেয়ারপর বেগম জিয়া দেশে ছিল, তাকে বাইরে জোর করে পাঠাও। তারেক রহমানের মামলাগুলো ঝুলায় রাখো, সে যাতে দেশে না আসে। আর মির্জা ফখরুল ভাষণ দিতে গিয়ে বলবে শেখ মুজিবুর রহমান আমাদের নেতা ছিল না। এ হচ্ছে বিএনপি। উনি বললেন বাংলাদেশে একটি বিপ্লব হতে হবে। তো উনি বললেন বাংলাদেশে একটি বিপ্লব হতে হবে এবং এও বললেন বাংলাদেশে একটি বিপ্লব হবে। আমি ট্রেনে আমি এই আল্লাহকে হাজির রেখে এই রমজান মাসে এই সত্য কথাগুলো প্রকাশ করছি এজন্য জাতির জেনে রাখা দরকার যে বিপ্লব এবং এই গণঅভ্যুত্থানের সূত্রপাত কোন জায়গা থেকে, কোন ব্যক্তির মুখ থেকে কিভাবে এসেছে, এবং সেটা আজকের আপনাদেরকে প্রকাশ করছি। 23শে জুন ওনার সাথে সন্ধ্যায় আমার সাক্ষাতে তিনি বলছেন বাংলাদেশে একটি বিপ্লব হবে। আমি তখন মনে মনে হাসলাম এজন্য আমরা যারা ইসলামিক বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সাথে সম্পৃক্ত থেকে রাজনীতি করছে সবারই একটি চিন্তা থাকে বিপ্লব হবে, ইসলামী বিপ্লব হবে, হুকুমত হবে, দিন কায়েম হবে, ধর্মভিত্তিক বহু বক্তব্য থাকে। তো সেই শব্দ চয়নের জায়গা থেকে আমিরে জামাত হয়তো বলেছেন একটি বিপ্লব হবে। তারপরে উনি শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, আমি চুপ করে শুনলাম, জানতে চাইলাম বিপ্লব কিভাবে হবে। বলে হবে, যে কোনো উপায়ে হবে, মানুষ জেগে উঠবে, সবাই মিলে সম্মিলিত প্রচেষ্টায় হবে, তবে সেটা হয়ে যাবে। এই বিপ্লবের জন্য প্রস্তুতি গ্রহণ করো। আমি ওনার এই বক্তব্যগুলো শুনে কিছুটা আশান্বিত হলাম এবং আমি ওনার সফর সম্পর্কে কিছুটা অবগত হলাম। যদি আমি মিস্টেক না করি, উনি বাংলাদেশের এই রাজনৈতিক পট পরিবর্তনের অংশ হিসাবে উনি যে মুখ্য ভূমিকা পালন করেছে তার কিছু ইঙ্গিত তার এই বক্তব্যে পেয়ে যাই। উনি কয়েকটি রাষ্ট্র, উল্লেখযোগ্য পরাশক্তির কয়েকটি রাষ্ট্র তখন ভিজিট করেন, যেটা আমি জানি, এবং তুরস্কের পরেই এই ভিজিটগুলো সম্পন্ন হয়। তাহলে ওনার ভিজিটগুলো সম্পন্ন হয় 23শে জুনের পরে। বাংলাদেশে জুলাইয়ের আন্দোলন শুরু হয়ে যায় 23শে জুনের পরে। আর আমার সাথে তার সাথে সম্ভবত 24 অথবা 25শে জুন কথা হয়। তিনি যখন তুরস্ক থেকে চলে যাবেন 25শে জুন সম্ভবত বা 26শে জুন এরকম একটি সময় ফোনে আবার কথা হয়। তিনি বলেন ফোনে কন্ট্যাক্ট থাকবে, যোগাযোগ রাখিও। এর পরবর্তীতে উনি আমাকে 26শে জুলাই হঠাৎ একদিন মেসেজ পাঠান হোয়াটসঅ্যাপে, যখন বাংলাদেশে জুলাইয়ের আন্দোলন একেবারে ঘনীভূত হয়ে গিয়েছে, জমে গিয়েছে, সর্ব জায়গায় আন্দোলন, শেখ হাসিনার পতন নিশ্চিত হচ্ছে, এবং সেই কঠিন পরিস্থিতির মধ্যে হঠাৎ করে উনি আমাকে একটি মেসেজ পাঠান আসসালামু আলাইকুম বলে। ইংলিশে মেসেজটার সার মর্ম হচ্ছে, তুমি এই বিশেষ অ্যাপসটি ডাউনলোড করো, তোমার সাথে হয়তো আমার যোগাযোগ রক্ষা করতে হলে এই জায়গায় কথা বলতে হবে। আমার হঠাৎ করে মাথা একটু হলেও চিন্তায় পড়ে গেলাম যে লোকটার সাথে আমার যখন হোয়াটসঅ্যাপে কথা হবে, সেই লোকটা আমাকে বিশেষ কিছুর মাধ্যমে যোগাযোগ করতে চায়, আন্দোলন চলমান, তাহলে এর মধ্যে কিন্তু আছে। আমি জানার চেষ্টা করলাম, বোঝার চেষ্টা করলাম, বিভিন্নভাবে আমি জানতে পারলাম বাংলাদেশের যে আন্দোলন চলমান রয়েছে, এই আন্দোলনে জামাত শিবির তাদের জীবনের সর্বোচ্চ মূল্য নিয়ে
ঝাঁপিয়ে পড়ার জন্য কেন্দ্র নির্দেশিত বিশেষ পদ্ধতিতে তারা অবলম্বন করেছে। এবং আমি এও জানতে পারলাম ঢাকা শহরে তারা সর্বোচ্চ এই প্রায় 15-20 দিন পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে, প্রান্ত থেকে চিরা মুড়ি ডাল যে যেভাবে পেরেছে, যার যেখানে অবস্থান করার সুযোগ এসেছে, তারা তাদের সেই লক্ষ লক্ষ নেতাকর্মী নিয়ে উপস্থিত হয়েছে। আমার কাছে থাকা তথ্য অনুযায়ী আমি তখন জানতে পেরেছি 25 থেকে 30 লক্ষ এডিশনাল পিপল, যারা কাউন্টেড ছাড়া জামাত শিবিরেরই নিজেদের ডেডিকেটেড পিপলদেরকে ঢাকা শহরে নিয়ে আসতে সক্ষম হয়েছে। কম বেশি হতে পারে, মিডিয়ায় এক ধরনের তথ্য আসতে পারে, এমনকি অনেকে 50 লক্ষও বলেছেন, যদিও আমি সেটাকে খুব একটা গুরুত্বের সাথে দেখি না। আমি 25-30 লক্ষ জামাত শিবির আসতে পারে এই ধারণাটা আমার আছে। তো যখন শফিক সাহেবের ওই মেসেজ পেলাম 26শে জুলাই, তখন আমি আমার কাছে অবস্থানরত দুজন ভাই ছিলেন তুরস্কে। আমি এগুলো কেন বলছি, আপনারা ভবিষ্যতে তাদের ইন্টারভিউ নিতে পারবেন, সাক্ষী নিতে পারবেন। একটা ছেলে হচ্ছে তুরস্কে পড়াশোনা করে, নাম তানভীর, ফেনীতে বাড়ি। আরেকজন ভদ্রলোক যে আমাকে আশ্রয় দিয়ে সাহায্য করেছে, সহযোগিতা করেছে, তার নাম শহীদ রাহাত, একজন ব্যবসায়ী, বিশিষ্ট ব্যক্তি। এই তানভীর এবং শহীদ রাহাত, এই দুই ব্যক্তির কাছে আমি কিছু কিছু বিষয় শেয়ার করতাম যে আজকের এই ঘটনা ঘটতে পারে, আমার কাছে মনে হচ্ছে আমিরে জামাতের এই বক্তব্য কোনো একটা সিগন্যাল বহন করছে। তো তারা হতভম্ব হতেন, বলতেন না ভাইয়া এগুলো হতেও পারে, নাও হতে পারে। তখন আমি বলতাম যে ডাক্তার শফিকুর রহমান সাহেব আমাকে যখন যে বক্তব্য দিয়েছে, কখনোই কোনো কিছু ফলস উদ্বুদ্ধকরণ কিংবা ইনফরমেশন তিনি দেয়নি। তিনি কথা কম বলেন, কিন্তু যেটা বলেন সেটা আদতেই অনেক কথা বলেন। এর বাইরে অনেক কথা, জেল জুলুম অত্যাচার, কি অবস্থা, কেমন দেশ কেমন যাচ্ছে, সেগুলো নিয়ে ভিডিও করলে আপনাদের 3 ঘন্টায় শেষ হবে না। শফিক সাহেবের সাথে আমার কি কি কথা, এগুলো বলার সুযোগ নেই, আর এটা আমি বলতেও চাই না। আমি শুধু এই কথাটাই বলতে চাই যে এই বিপ্লবের তিনি একজন সাথী কিভাবে হলেন, তার যে গোপন একটি পরিকল্পনায় এগুলো হতে পারে, সেই জায়গাটা। আমি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং বাংলাদেশের এই রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।